হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং তোমরা প্রচুর প্রচুর বই পড়ছো। তা পুজো বার্ষিকী কি কি কিনলে আমার সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে প্লিজ লিখে জানিও তোমরা কি কি পুজো বার্ষিকী কিনলে। আমি কি কি পুজো বার্ষিকী কিনেছি সেটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো। তো আপাতত আজকে যে বইগুলো নিয়ে এসেছি সেগুলো হলো এই ওভার দ্য উইকেন্ড আমি যে কটা বই শেষ করেছি সেই বইগুলো। আসলে আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে এই উইকেন্ডটাতে আমার 48 আওয়ার্স একটা রিডাথন করার ইচ্ছা আছে। আমি করেছি, করিনি তা নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে সেভাবে রেকর্ডিং করতে পারিনি, কেননা আমার যে রেকর্ডিং এর স্ট্যান্ডটা সেটা একটু প্রবলেম করছিল। যেটুকু করতে পেরেছি সেগুলো মোবাইল এরমভাবে ধরে করেছি, হাতে ধরে। সেটা কিরকম এসছে মানে আমার খুব একটা মানে পছন্দ খুব একটা হয়নি, সেই জন্য আমি সেটাকে আনছি না। তাও যদি তোমরা দেখতে চাও রিডাথনের ভিডিও তাহলে আমাকে জানিও, আমি তাহলে ওটা পরে কোনো ব্লগে আপডেট করার চেষ্টা করব। তো তার আগে দেখে নেওয়া যাক কি কি বই আমি এই উইকেন্ডে শেষ করেছি। ফার্স্ট যে বইটা আছে সেটা হচ্ছে স্বর্গম শরণম গচ্ছামি শাশ্বত ধরের। এটা মাইথো অ্যাডভেঞ্চার সিরিজ 2, মানে এর আগে একটি বই রয়েছে সেম লেখকের এবং সেম প্রকাশন থেকে। এটা বুকলুক থেকে বেরিয়েছে, বুকলুক পাবলিশিং হাউস থেকে, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 249। তো এই বইটার ফার্স্ট পার্টটা হচ্ছে যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে। তো সেটার পড়েছিলাম আমি। মেন যে ক্যারেক্টার সাত্তকী, তিনি ওইটাতেও রয়েছেন এবং এইটা সেই মেন ক্যারেক্টারটা অবভিয়াসলি লিড ক্যারেক্টার তিনি এই বইটাতেও সেই তিনি রয়েছেন। তো প্রথমে একটু বইটা সম্বন্ধে মানে বইটার ওভারঅল একটা গেট আপ সম্বন্ধে একটু বলে নিই। প্রচ্ছদটা খুব ভালো লেগেছে আমার, বেশ বেশ ক্লিয়ার একটা আইডিয়া দেয় যে এটা কিসের ওপর রয়েছে, কি মানে এখানে আমরা ভগবান শিবকেও দেখতে পাচ্ছি, বুদ্ধদেবকেও দেখতে পাচ্ছি। একটা ওভারঅল আইডিয়া আমরা এই ফ্রন্ট কভারটা থেকে পেয়ে যাই। পেজ কোয়ালিটি বেশ ভালো। এটা আমি বলবো যে লাস্ট যে বইটা ছিল সেটা পেজ কোয়ালিটি এতটা ভালো ছিল না, পার্ট 1টা। এটার পেজ কোয়ালিটিটা বেশ ভালো, কিন্তু আমার কয়েকটা জায়গাতে মনে হয়েছে যেমন লাস্টের দিকে, হ্যাঁ এই পেজগুলো না কি হয়েছে, পেছনের পেজের লেখাটা বিচ্ছিরিভাবে ফুটে উঠেছে। আমি জানি না দেখ বোঝা যাচ্ছে কিনা, সম্ভবত বোঝা যাচ্ছে হালকা হলেও, যে পেছনের পেজের লেখাগুলো খুব বাজেভাবে ফুটে উঠেছে এই 2-3টে পেজে। এবার এইগুলোর ফলে কি হয়, অনেক সময়তে পড়তে একটু অসুবিধা হতে পারে। এত ভালো একটা পেপার কোয়ালিটি ইউজ করেছে প্রকাশনী, এবং দামটাও 249, মানে যথেষ্ট রিজনেবল রেখেছে। সেক্ষেত্রে এই ছোট ছোট প্রবলেমগুলো একটু ওদের দেখে নেওয়াটা খুব দরকার। তো এটাই একটা জাস্ট মেন আমার এই বইটা সম্বন্ধে বলার ছিল। আর কয়েকটা ছোট ছোট প্রিন্টিং মিস্টেক রয়েছে যেগুলোতে একটা মিসকনসেপশন তৈরি হতে পারে, এরকম কিছু প্রিন্টিং মিস্টেক। যেমন এক জায়গায় একজনের বয়স লেখা আছে 85 এবং মানে তিনি নাকি 15 বছর বয়সে মারা গেছেন। তো অবভিয়াসলি এটা 15 হবে না, 95 বা এই জাতীয় কিছু হবে। তো এই ধরনের কিছু প্রিন্টিং মিস্টেক সেটা রয়ে গেছে, বাট দ্যাটস ওকে। আশা করি পড়তে পড়তে খুব একটা অসুবিধা হবে না, একবার পড়ার পক্ষে বইটা ভালো। এবার বইটা কি সম্বন্ধে সেটা নিয়ে আমি বলে দিই। সাত্তকী হলেন ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কাজ করেন উনি। আগে রিপোর্টার ছিলেন, কিন্তু এখন উনি ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কাজ করেন। নানা রকম কি বলবো, ধর্ম সংক্রান্ত, ফিলোসফি সংক্রান্ত কিছু গোপন কিছু, যেমন ধরুন এই বইটাই ফর এক্সাম্পল আমি নিচ্ছি, আর্কিওলজিক্যাল কিছু সার্ভে হচ্ছে, কিছু অ্যান্টিক হান্টিং হচ্ছে, সেরকম ধরনের বিভিন্ন প্রজেক্টের সাথে তিনি যুক্ত থাকেন সাত্তকী। তো এই বইটাতে দেখা যাচ্ছে যে আরেকজন মেন ক্যারেক্টার, ফিমেল প্রোটাগনিস্ট, তিনি রয়েছেন, তিনি একজন মহিলা, এবং তার নাম হচ্ছে সম্ভবত পৃথা। একটু দেখে নি, কেন আমার নামগুলো আমি সত্যি ভুলে যাই, খুব এটা খুব বাজে জিনিস আমার, কিন্তু আমার নাম কিছুতেই মনে রাখতে পারি না, আমি ভীষণ গুলিয়ে ফেলি, সরি। হ্যাঁ, পৃথা একজন মাউন্টেনিয়ার, মানে মাউন্টেনিয়ারিং এর খুব ভালো তিনি অভ্যস্ত সেই মাউন্টেনিয়ারিং এ। এবং তিনি তারই একটা পূর্বপুরুষের বাড়ি রয়েছে নর্থ বেঙ্গলে, সেখানে গিয়ে তিনি কিছু গোপন মানে একটা গোপন ঘর খুঁজে পান এবং সেখানে কিছু ডকুমেন্টস এবং একটা বুদ্ধমূর্তি খুঁজে পান। এই বুদ্ধমূর্তিটাকে নিয়েই কিন্তু আমাদের রহস্য ঘন হবে ভবিষ্যতে, এবং দেখা যাবে অ্যাকচুয়ালি এরকম 5টা বুদ্ধমূর্তি রয়েছে যেগুলো অনেক পুরনো, প্রাচীন, এবং তার মধ্যে আমরা যে সাম্ভালার ইয়েটা পাই, আইডিয়াটা আমাদের রয়েছে, যারা বই পড়ে সাম্ভালা নিয়ে অনেকগুলো সিরিজ পড়েছি, এবং রিসেন্ট বেশ কিছু সিনেমাতেও সাম্ভালার কনসেপ্টটা দেখানো হয়েছে। তো সেই সাম্ভালা কনসেপ্টের সাথে কোথায় সেই বুদ্ধমূর্তিগুলো রিলেটেড সেই নিয়ে একটা জিনিস বলি, সেটা হচ্ছে মাইথো অ্যাডভেঞ্চার সিরিজ 1, যেটা সম্ভব আমি যুগে যুগে যে বইটা, সেই বইটাতে কিন্তু খুব প্র্যাকটিক্যালি লাস্টের দিকটা এক্সপ্লেন করা হয়েছে। বাট এই বইটাতে লাস্টের দিকে কোথাও একটা এমন কিছু ঘটনা দিয়ে এন্ডিংটা এরকম যে মনে হবে যেন কোনো মানে অলৌকিক কিছু মানে ঘটেছে, বিয়ন্ড ইমাজিনেশন, যেটাকে লজিক্যালি ব্যাখ্যা দেওয়া যায় না, সেরকম কিছু ঘটেছে। তো সেই জন্য বইটা আমি জানি না বইটা পড়তে সবারই ভালো লাগবে, কিন্তু আমার খারাপ লাগেনি। একটা জিনিস বলে দিই, লেখক প্রচুর রিসার্চ যে করেছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে বৌদ্ধ ধর্মের ওপর, এবং বাংলারও ইভেন বেশ কিছু ওই প্রাচীন যুগ যার যেগুলো বলা হয় সেই যুগের রাজা, সেখানকার রাজত্বকাল, এরকম অনেক কিছু নিয়ে ঐতিহাসিক প্রচুর ঘটনা রয়েছে, প্রচুর ঘটনার উল্লেখ রয়েছে। এবং
মিথোলজিক্যাল প্রচুর ঘটনার উল্লেখ রয়েছে, যেমন পাণ্ডবদের স্বর্গে যাওয়া যে অধ্যায়টা, সেই অধ্যায়টা নিয়ে যথেষ্ট একটা আলোচনা রয়েছে। এরকম বিভিন্ন ধরনের টপিক এই বইটার মধ্যে কিন্তু লেখক তুলে ধরেছেন। বইটা একবার পড়ে দেখতে পারেন, আমার মনে হয় খারাপ লাগবে না। আমি জানি না কতজনের ফার্স্ট পার্টটা পড়েছেন, এমন নয় যে ফার্স্ট পার্টটা না পড়লে এই বইটা পড়া যাবে না, এটা বইটা আপনি আলাদা করে পড়তেই পারেন। হ্যাঁ, যেটা ফার্স্ট পার্টে হয় যে সাত্তকীর ক্যারেক্টারটা সম্বন্ধে আমরা একটু বেশি জানতে পারি কোর থেকে, তো এইটা যা ডিফারেন্স। আদারওয়াইজ বইটা পড়ে দেখতে পারেন, একবার পড়ার পক্ষে খারাপ লাগবে না। আচ্ছা, বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 128। খুব বেশি বড় বই নয়, আরামসে শেষ করে নিতে পারবেন একটু। এটা আমার 2 ঘন্টা মতো লেগেছিল পড়তে, মানে ডিনার ফিনার সমস্ত টাইম বাদ দিয়ে 2 ঘন্টা মতো লেগেছিল। তো এই বইটা প্রথম পড়েছি। সেকেন্ড যে বইটা পড়েছি সেই বইটার নাম হচ্ছে সসে মীরা, নাবিল মোতাসিমের লেখা। এটা অবভিয়াসলি বাংলাদেশি লেখক এবং বুক ফার্ম থেকে প্রকাশ হয়েছে, এবং এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে, এক সেকেন্ড, সম্ভবত 300 না 200, এটারও 249 টাকা প্রিন্টেড প্রাইস। এই বইটার সম্বন্ধে আমি একটুখানি বলি। বইটা কভারটা বেশ ইউনিক, আমার ভালো লেগেছিল কভারটা। প্রথম আমাকে কভারটা ইনফ্যাক্ট এনেছিল, এবং তারপর এনেছিল এই ব্লাডটা। মানে ব্লাডটাতে লেখাই রয়েছে, দেখুন যে ডিটেকটিভ বলতে আপনারা কি বোঝেন। ঝাড়া 6 ফুট লম্বা, সুপুরুষ চেহারা, গমগমে কণ্ঠ, বুড়বুড়িয়ে টানছেন দামি তামাকের পাইপ, চুরুট, সিগারেট, ডাটের মাথায় আসছেন ক্রাইম সিনে, সাহায্য করতে পেরে ধন্য হয়ে যাচ্ছে পুলিশও। সব শেষে একটা বর্ণিধি পুরনো বাহারি বৈঠকখানায় চা চক্রে বসে সমাধান করছেন জটিল রহস্য, তাই তো, তাই না? আবার ভাবুন, এবার এই ব্যাপারটা হচ্ছে ঠিক তাই। এইরকম যে মানে গোয়েন্দা ক্যারেক্টারটি এইখানে কামাল, তো সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেভাবে ডিটেকটিভ অর্থে তাকে আমরা ম্যাচ করাতে পারবো না। একদম চালচুলোহীন একটা ছেলে, সে পুলিশের মানে পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করে, কিন্তু তার যে অদ্ভুত একটা বুদ্ধি রয়েছে, মানে বিশ্লেষণী ক্ষমতা রয়েছে, অবজারভেশন স্কিল রয়েছে, সেটা সাংঘাতিক। এবং যেখানে কোনো মতেই মনে হবে যেন 2 এ 2 কোনো মতেই 4 হচ্ছে না, ও কিন্তু 4 করতে পারে। এই নিয়ে গল্পটা হচ্ছে যে একটি মানে ওই বাংলাদেশেরই কোনো একটা মানে অঞ্চলের একটা বিরাট পরিবারের বউ এবং মেয়ে নিখোঁজ হয়, এবং তাদের খুঁজে বের করতে গিয়ে নানা রকম জটিল কুটিল তথ্য উঠে আসছে। কে আসল অপরাধী সেই নিয়ে খোঁজাখুঁজি চলছে। কোথাও দেখতে পাবো কামালকে খুব বাজেভাবে মানে কি বলবো মারা হচ্ছে। ইভেন পুলিশেরাও যেরকম নর্মালি আমরা দেখি ব্যোমকেশ বা ফেলুদার ক্ষেত্রে পুলিশরা খুব মানে তাদের খুব সমঝে চলে না একটা ব্যাপার, কামালের ক্ষেত্রে সেরকম একদমই নয়। তো এইরকম অনেক কিছু ঘটনা এই বইটার মধ্যে রয়েছে। বইটা সত্যি ওর পড়তে খুব অন্যরকম লেগেছে, এবং সত্যিই অন্যরকম ডিটেকটিভ ক্যারেক্টার একটা কামাল। তো এইটা পড়তে খারাপ লাগবে না। তবে হ্যাঁ, যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বইটা আরো ভালো করে হয়তো লেখা যেতে পারতো। কিছু কিছু জায়গায় আমার খুব একটা যে লেখাটা পড়তে খুব ইন্টারেস্ট লেগেছে তা নয়, কিন্তু ডেফিনেটলি যদি কেউ একটু ডিফারেন্ট টাইপের গোয়েন্দা ক্যারেক্টার সম্বন্ধে জানতে চান তাহলে এই বইটা পড়তে পারেন, খুব ভালো লাগবে। একবার পড়ার পক্ষে যথেষ্ট ভালো, আমার মনে হয় এটা ট্রাই করতে পারেন বইটা ডেফিনেটলি। তো এটার পেজ সংখ্যা হচ্ছে ওই 145 বা 144 মতো। হ্যাঁ 145, তো এটা 43, 144, হ্যাঁ 144 পাতার বই, এবং পেজ কোয়ালিটি খারাপ নয়, পেজ কোয়ালিটি বেশ ভালো। এটাতে আমি খুবই কম প্রিন্টিং মিস্টেক পেয়েছি, এবং ওই আগের বইটাতে যেরকম সমস্যা দেখিয়েছিলাম যে প্রিন্টেড পেছনের পাতার প্রিন্টটা ছেপে এসছে অন্য পাতাতে, সেরকম কোনো ব্যাপার নেই। মাঝে মাঝে এরকম পাবেন, কি বলবো, ইলাস্ট্রেশন পাবেন, আর খারাপ লাগবে না পড়তে বইটা। একবার যারা ডিফারেন্ট টাইপের গোয়েন্দা গল্প পড়তে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট চয়েস, যেটা আপনারা পড়ে দেখতে পারেন। এরপরে যে বইটা আমি শেষ করেছি সেটা হচ্ছে মৃতকৈঠব, সৌরভ চক্রবর্তীর। এটা বেরিয়েছে বিভা পাবলিকেশন থেকে। এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 222 টাকা। তো এটা একটা সেকেন্ড পার্টও রয়েছে, কিন্তু আমি প্রথমে ফার্স্ট পার্টটা কিনেছিলাম, যদি পড়তে ভালো লাগে সেকেন্ড পার্টটা কিনবো বলে। পড়তে আমার ভালো লেগেছে, এবং সেকেন্ড পার্টটা অলরেডি অর্ডার করে দিয়েছি, ওটা আসছে। তো এই বইটা যেটা সম্বন্ধে আমি একটু বলে নিই, ব্লাড থেকেই পড়ি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ত্রিপুরার এক জঙ্গলে গ্রামবাসীদের দেবতা থাকেন। দেবতা নিজের ভোগ নিজেই চয়ন করেন। উপজাতি গ্রামবাসী ছাড়া কারোর এই জঙ্গলে প্রবেশাধিকার নেই। সেই গ্রামকে কেন্দ্র করে এই রোমহর্ষ কাহিনী। এই কাহিনী এক রোমাঞ্চকর অনুসন্ধানের, যা শেষ হচ্ছে বিষ্ণু পুরাণের এক অজ্ঞাত অধ্যায়। আমার যেটা প্রথমে একটু বলে নি, পেজ কোয়ালিটি খারাপ না। বিভার পেজ কোয়ালিটি নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকে না সাধারণত। পেজ কোয়ালিটি প্রত্যেকটাই বিভার বইয়ের ভালো থাকে, এবং ওই পেজ ছেপে বেরোনো মানে একটা পৃষ্ঠার অন্য পৃষ্ঠাতে ছাপ উঠে যাচ্ছে সেরকম কোনো গল্প নেই। মাঝে মাঝে এরকম ইলাস্ট্রেশন রয়েছে ছোটখাটো, এবং তার সঙ্গে যেটা রয়েছে যেটা আমার খুব প্রবলেমেটিক মনে হচ্ছে, খুব সাধারণ কিছু বানান অতিরিক্ত চন্দ্রবিন্দু যোগ করা হয়েছে। যেমন বাঁধা পড়া, আমরা বলি বাঁধা পড়াটা কিন্তু মানেটা আলাদা হয়ে যায়। চন্দ্রবিন্দুটা বাধা পড়ার ক্ষেত্রে যদি মানে বোঝানো হয় সেক্ষেত্রে চন্দ্রবিন্দুটা দরকার পড়ে না। তো এইরকম ধরনের আরো বেশ কিছু ওয়ার্ডে যেখানে চন্দ্রবিন্দু পড়ার কথা নয় কিন্তু চন্দ্রবিন্দুর ইউজ করা হয়েছে, সেটা আমার একবার দুবার হলে মনে হতো প্রিন্টিং মিস্টেক, কিন্তু
দেখে মনে হয়েছে সব জায়গাতেই তাই, পুরো বইটাতে ইনফ্যাক্ট যেটা দেখে আমার মনে হয়েছে যে কোথাও বোধহয় যিনি এডিট করেছেন বা কিছু তার একটু স্পেলিংটা চেক করে নেওয়াটা দরকার ছিল। এইটা একটা মেজর ইস্যু আমার মনে হয়েছে। আদারওয়াইজ বইটা পড়তে আমার খুব ভালো লেগেছে। এবার বইটার সম্বন্ধে আসি। যেটা দেখছিলাম যে আসামের ত্রিপুরার একটা অদ্ভুত জঙ্গল, যে জঙ্গলের কাছাকাছি একটাই গ্রাম রয়েছে এবং গ্রামে খানিকের মতো 1000 মতো তাদের লোক সংখ্যা, এবং সেই গ্রামটার নিয়ম হচ্ছে সেই গ্রামের ছেলেমেয়েরা সেই গ্রামের নিজস্ব স্কুলেই পড়াশোনা করবে, তাদের একটা বিশেষভাবে তৈরি করা হবে, তাদের বিশেষ শিক্ষা দেওয়া হবে এবং সেই শিক্ষার পদ্ধতিটা বেশ কিছু ক্ষেত্রে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানকেও হার মানাতে পারে। এবার এইরকম এবং অদ্ভুতভাবে সেই গ্রামে মানে বংশানুক্রমে এই প্রথা চলে আসছে এবং কোনো মানুষই গ্রাম থেকে বেরিয়ে অন্য কোনো কাজ করতে কোনো শহরে কোনোদিন যায়নি, যেতে চায়ও না। তো এরকম একটা গ্রাম এবং সেই গ্রামেরই লাগোয়া একটা জঙ্গল রয়েছে, যেখানে আমরা দেখবো যে সেই জঙ্গলে গভর্নমেন্ট থেকে কিছু প্রজেক্ট হওয়ার কথা, সেই প্রজেক্টটা কিছুতেই কোনো মতেই লোকজন করতে পারছে না, কেননা এই গ্রামের লোকেরা বাধা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে পাঠানো হবে রামানুজকে। রামানুজি তিনি একজন ফরেস্ট অফিসার এবং তিনি ফরেস্ট অফিসার শুধু নন, তিনি মানে ফরেস্ট অফিসার হিসেবে জয়েন করলো, তিনি এখন খুব হাই পোস্টে রয়েছেন এবং তিনি বিভিন্ন এই ধরনের বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তার প্রচুর নাম রয়েছে, তাই গভর্নমেন্ট তো তাকেই পাঠিয়েছেন যে ওই অঞ্চলে পরীক্ষা করে দেখে আসার জন্য যে প্রজেক্টটা ঠিকমতো করা সম্ভব কিনা এবং গ্রামবাসীকে রাজি করানোর জন্য। তো যখন রামানুজ সেখানে পৌঁছায়, সেখানে রামানুজ যথেষ্ট তাদের পুলিশ অফিসার এবং অন্যান্য লোকেদের কাছ থেকে হেল্প পায়, কিন্তু গ্রামবাসীর সাথে প্রথম দর্শনেই তার কোথাও একটা মতভেদ মতান্তর তৈরি হয়। গ্রামবাসীও যে তার ক্ষতি করতে চায় ঠিক তা নয়, কোথাও একটা গ্রামবাসী তাদের যে সিক্রেট রয়েছে সেটাকে রক্ষা করতে চায় এবং রামানুজও ততটাই জেদি, তিনি কোনো মতেই জঙ্গলের ভেতর না ঢুকে থামবেন না। তার জানার ইচ্ছে যে জঙ্গলে কি এমন রয়েছে যে গ্রামবাসীরা তাকে ঢুকতে দিতে চায় না বা এত বেশি প্রোটেক্টিভ জঙ্গলের ব্যাপারে। এর মধ্যে একটা জিনিস মানে বলতেই হয়, লেখক অসাধারণ কিছু রিসার্চ ওয়ার্ক করেছেন। ত্রিপুরা, আগরতলা এগুলো সম্বন্ধে অসাধারণ তার রিসার্চ ওয়ার্ক, প্রচুর ইতিহাস রয়েছে এই বইটাতে। বিষ্ণু পুরাণের প্রচুর অধ্যায় এবং ধর্মগ্রন্থ নিয়ে প্রচুর কাজ তিনি করেছেন, সেটাও আমি মানে প্রচুর রিসার্চ তিনি করেছেন সেটাও বুঝতে পেরেছি, কেন কিছু অংশ এরকম রয়েছে যে রীতিমতো শ্লোক তুলে তুলে উনি উল্লেখ করেছেন। আমি এই যে এইরকম কিছু অংশ রয়েছে যে উনি শ্লোক তুলে তুলে উল্লেখ করেছেন, যেটা বেশ ইন্টারেস্টিং, যে কারণে এই বইটা পড়তে আমার বেশ টাইম লেগেছে, কেন এই শ্লোকগুলোকে একটু বুঝতে টাইম লেগেছে, কোথা থেকে ঘটনা কিভাবে এগোচ্ছে সেগুলো বুঝতে টাইম লেগেছে। এরকম অনেক রকম টপিকের মধ্যে রয়েছে, কোথাও একটা জম্বির কনসেপ্ট রয়েছে, কোথাও একটা সায়েন্স ফিকশনের কনসেপ্ট রয়েছে, কোথাও গরুর পুরাণ বিষ্ণু পুরাণের কনসেপ্ট রয়েছে, কোথাও মানে কি বলবো একটা অন্যরকম জনজাতি মানে জনজীবনের পরিচয় রয়েছে। এরকম বিভিন্ন রকম টপিক নিয়ে এই বইটা অসাধারণ লাগবে, প্লিজ একবার পড়ে দেখুন। মেজর কোনো ইস্যু নেই, ওই মাইনার কিছু স্পেলিং মিস্টেক বা এইসব জিনিসপত্রগুলো যেটা বলবো সেটা যদি একটু ম্যানেজ করে পড়তে পারেন তাহলে ভালো লাগবে, খারাপ লাগবে না। এরপরে যে বইটা পড়েছি সেটা হচ্ছে ভেন্ট্রিলোকুইস্ট মাসদুল হকের। এই বইটা বেরিয়েছে অভিযান পাবলিকেশন থেকে, 300 টাকা দাম প্রিন্টেড প্রাইস। এই বইটার পেজ কোয়ালিটি খারাপ না, পেজ কোয়ালিটি এই বইটারও বেশ ভালো, কিন্তু যেটা হয়েছে বইটা না একদম মানে ফন্ট সাইজটা প্রচন্ড ছোট। অনেকেই যাদের চোখের সমস্যা আছে তাদের এই ফন্ট সাইজটা পড়তে প্রবলেম হতে পারে এবং খুব ঠাস লেখা, মানে এইটুকু দেখে হয়তো মনে হচ্ছে যে এই কটা পেজ, কিন্তু পুরো ঠাসাঠাসি করে লেখা এবং 158 পেজের একটা নোভেল এটা। তো এটা পড়তে একটু টাইম লেগেছে। প্রথম দিকের গল্পটা, এবার প্রথম দিকে আসি। আচ্ছা, তার আগে একটু বলে নিই, আমার এই কভারটা খুব ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং টাইপের ডিজাইন কভারটার। এটারও একটা সেকেন্ড পার্ট রয়েছে, সেই সেকেন্ড পার্টটাও আমি আনতে দিয়েছি, কিন্তু আমার যে ফার্স্ট পার্টটা খুব ভালো লেগেছে সেটা আমি বলবো না। একবার দেখুন, আমি বারবার একটা কথা বলি যে কোনো স্টোরি কার ভালো লাগবে খারাপ লাগবে সেটা সম্পূর্ণভাবে সেই পাঠকের উপর নির্ভর করে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো লাগেনি, তা বলে এটা বলবো না যে আপনারা পড়বেন না, আপনারাও পড়ে দেখুন, আপনাদের ভালো লাগতেই পারে। এটাও একটা সায়েন্স ফিকশন নিয়ে কাজ, বলবো প্রথম দিকে পড়ে পড়ে আমার মনে হচ্ছিল এটা কোথাও একটা অলৌকিক কিছু নিয়ে ঘটনা হয়তো, তারপর দেখলাম না, জিনিসটা সায়েন্স ফিকশনের পেছনে ঘুরে গেল, সায়েন্স ফিকশন স্পাই ফাইন আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাও আমার মানে গল্পের বুননটা এতটা জোরালো মনে হয়নি। এবং আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে জার্মানির যে মানে কি বলবো, হিটলারের সময় বেশ কিছু আনএথিক্যাল এক্সপেরিমেন্টস করা হয়েছিল, মেডিকেল এক্সপেরিমেন্ট, হিউম্যান এক্সপেরিমেন্টস করা হয়েছিল, যেগুলো নিয়ে এই বইটাতে ভালো মতো আলোচনা করা হয়েছে, কিছু গোপন সোসাইটি নিয়ে আলোচনা করা হয়েছে। একবার পড়ে দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি একটুখানি জিনিসটা বলে দিই এবং সেটা এখান থেকেই পড়ে জানাচ্ছি। বিয়ের অনুষ্ঠানে অনেকদিন পর দেখা হলো পুরনো দুই বন্ধুর, মারুফ এবং রুমি, এবং তারাই জানতে পারে যে তাদের আর একজন বন্ধু শওকত, সম্ভবত ওর নাম ছিল, তা আমি একবার দেখে নিই, কেন ওই যে বললাম আমার নাম ঠিক মতো মনে থাকে না, একটুখানি দেখে নিই নামটা, সম্ভবত শওকত, হ্যাঁ শওকত। এই যে
শওকতের সম্বন্ধে খোঁজ নিতে গিয়ে মানে কথায় কথায় জানতে পারে শওকত একজন ভেন্ট্রিলোকুইস্ট এখন, এবং সে যথেষ্ট বিখ্যাত সেই তার ফিল্ডে। এবং তারা তখন ওই ভেন্ট্রিলোকুইস্টের কথা শুনে তখন তাদের ইন্টারেস্ট হয়, এবং রুমি এবং মারুফ যায় শওকতের সাথে দেখা করতে, এবং সেইখান থেকে কোথাও একটা মানে অদ্ভুত একটা মিস্ট্রি শুরু হয়। এবং সেই মিস্ট্রিটা কিভাবে ভেদ করা হচ্ছে, কি হচ্ছে লাস্টে, সেই সমস্ত কিছু নিয়েই এই বইটা একবার পড়ে দেখতে পারেন। আমার ভালো লাগেনি খুব একটা, তার মানে এই নয় যে আপনাদেরও ভালো লাগবে না। একবার পড়ে দেখতে পারেন, একটু অন্যরকম বই, পড়লে হয়তো খারাপ লাগবে না আপনাদের। একবার পড়ে দেখুন, আমার মনে হয় নিজেদের পড়ে দেখার থেকে বড় আর কিছু এক্সপিরিয়েন্স হতে পারে না। কেন ওই যে বললাম যে বই এক একজনের কাছে এক এক রকম লাগে, তো এইটা তারপরে এইবার লাস্ট যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে 3টে মেডিকেল থ্রিলার ইন্দোনেশিয়ানালে। এটা আনন্দ থেকে বেরিয়েছে, প্রিন্টেড প্রাইস 650। এটা ওই 15ই আগস্টে যে বইয়ের ছাড় দিচ্ছিল সেখান থেকে কিনেছিলাম, শুধু 25% অফে পেয়েছিলাম। বেশ অবভিয়াসলি আনন্দর বই 25% অফে পাওয়া মানে খুবই মজার ব্যাপার, তো কিনেছিলাম। বইয়ের কোয়ালিটি অবভিয়াসলি আনন্দর বই মানে পেজ কোয়ালিটি সাংঘাতিক হবে, এবং এডিটিংও যথেষ্ট ভালো, কোনো রকম প্রিন্টের মিস্টেক সেভাবে পাওয়া যায় না, যে কারণে আনন্দর বই পড়ার একটা আলাদা আনন্দ রয়েছে। আনন্দ বই পড়ার আনন্দ হবে আলাদা। এনিওয়েজ, তো বইটাতে অ্যাকচুয়ালি 3টে থ্রিলার রয়েছে, যেমন টাইটেলে রয়েছে। সেখানটাতে 3টে থ্রিলারের নাম হচ্ছে কর্কটক্রান্তি, ময়নাতদন্ত এবং কালরাত্রি। 3টে থ্রিলারের মেন ক্যারেক্টার হচ্ছে, মানে ফিমেল প্রোটাগনিস্ট হচ্ছে দীপশিখা। দীপশিখা হচ্ছে একজন ফরেন্সিক ডক্টর, এবং তিনি ওই অবভিয়াসলি ফরেন্সিক ডক্টরের যা কাজ সেগুলোতে যথেষ্ট সিদ্ধহস্ত, এবং তিনি অলসো একজন ক্যান্সার সার্ভাইভার। তো যেটা প্রথমেই আমরা দেখবো একদম ফার্স্ট যে বই ইয়েটা রয়েছে, উপন্যাসটা রয়েছে কর্কটক্রান্তি, সেখানে দেখবো যে এই দীপশিখা কোথাও একটা এই ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময় তার কাছে কিছু কেসেস আসে যেখানে ও ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারে যে সেখানে প্রত্যেকটা ডেড বডির মধ্যে একটা কমন লিঙ্ক হচ্ছে সবারই লিম্ফোমা আছে। তো সেখান থেকে জানতে পারা যায় যে কোনো একটা আনএথিক্যাল মেডিকেল ট্রায়াল চলছে, হিউম্যান ট্রায়াল চলছে, যেখানে লিম্ফোমা নিয়ে কাজ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ওদের মেডিসিনটা লিম্ফোমা কিওর করে দিতে পারে। বাট দ্য থিং ইজ, লিম্ফোমা হয়তো কিওর করছে, কিন্তু লং টার্ম বেশ কিছু থ্রেটনিং সাইড এফেক্টস রয়ে যাচ্ছে। তো কিভাবে দীপশিখা এবং দীপশিখার সাথে ইন্সপেক্টর বরুণ এরা দুজন টিম আপ করে কিভাবে এই টোটাল চক্রটাকে ধরবে সেইটা নিয়ে গল্পটা। বেশ ভালো গল্প, পড়তে খুব ভালো লাগবে, একদম টান টান, আপনারা শুরু করলে লাস্ট অব্দি না পড়ে ছাড়তে পারবেন না। অসাধারণ একটা বই, যেখানে দীপশিখার নিজের লাইফের কিছু ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সে নিজে একটা ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তার সাথে সাথে লিম্ফোমার বিষয়টা প্রচুর মেডিকেল টার্মস আমরা জানতে পারছি, মেডিকেল প্রসিডিওর সম্বন্ধে জানতে পারছি। বেশ ভালো একটা লেখা, পড়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। এরপরের যে গল্পটা, সেটা উপন্যাসটা, সেটা হচ্ছে ময়নাতদন্ত। এইখানে দেখা যাচ্ছে যে ওই দীপশিখার কাছেই আর একটা কেস এসছে। প্রিয়া বলে একজন সাইকিয়াট্রিস্ট, তিনি খুব ওয়েল নন সাইকিয়াট্রিস্ট, কিন্তু তার বাড়িতে তিনি অদ্ভুতভাবে মারা যান। বাড়ির লোকেরা তার মারা যাওয়াটাকে কোথাও একটা আত্মহত্যার তকমা দিতে চায়, কিন্তু ডেফিনেটলি ওটা আত্মহত্যা নয়, এটা একটা খুন। সেইখানটাতে কোথাও একটা দীপশিখা আর বরুণ দুজন মিলে কোথাও একটা ভীষণভাবে সমস্ত সিস্টেমের এগেনস্টে গিয়ে প্রুফ করার চেষ্টা করছে যে না, এটা খুন, এটা আত্মহত্যা নয়। সবাই কেসটা বন্ধ করে দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছে, বাট অবভিয়াসলি দীপশিখা ভীষণ বা স্ট্রংভাবে অপোজ করছে, এবং বরুণের সাথে টাই আপ করে সেটাকে রহস্যটাকে ভেদ করছে। এবার দেখা যাচ্ছে যে রহস্য ভেদ করতে গিয়ে অদ্ভুত কিছু ঘটনা এরা উঠে আসছে, যেটার ওই জার্মানির মানে ঠিক এই ভেন্ট্রিলোকুইজ পড়তে গিয়েও আমরা জার্মানির নাজিদের যে আনএথিক্যাল হিউম্যান ট্রায়ালগুলোর কথা, এক্সপেরিমেন্টগুলোর কথা পড়েছি, সেরকম কিছু ঘটনার উল্লেখ এখানেও রয়েছে। সেই সময়কার বেশ কিছু ট্রিগারিং ঘটনা, ইতিহাস এই বইটাতে উঠে এসছে, যেটা সত্যি খুব মানে কি বলবো, অবভিয়াসলি ইহুদিদের ওইরকমভাবে নির্মমভাবে মেরে ফেলা এবং তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা
সেটার ঘটনা আমরা সবাই জানি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যান এই সময়টা, এই টাইম পিরিয়ডটা সম্বন্ধে আমরা সবাই কিছু না কিছু জানি। তো সেইগুলো নিয়ে ডিটেলে যাওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বেশ ট্রিগারিং লাগতে পারে, কিন্তু বইটা পড়লে বেশ ভালো লাগবে। ইউনিক কিছু তথ্য রয়েছে বা ইউনিক কিছু প্লট রয়েছে ইন্দ্রনীল সান্যালের, যে কারণে আমার ইন্দ্রনীল সান্যাল লেখা আরও বেশি ভালো লাগে পড়তে। এরপরে লাস্ট যে উপন্যাসটা রয়েছে তার নাম হচ্ছে কালরাত্রি। কালরাত্রিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত খুন হচ্ছে, এবং সেই খুনের পেছনে, খুনের পাশে কিছু চিহ্ন এঁকে রাখা হচ্ছে, অদ্ভুত একটা চিহ্ন এঁকে রাখা হচ্ছে। তো সেটা বোঝাই যাচ্ছে যে সিরিয়াল কিলিং এর ঘটনা। এবার এই সিরিয়াল কিলিংটা কিভাবে ঘটছে, কিভাবে মানে দীপশিখা এবং বরুণ সেই সিস্টেমটাকে, মানে সেই কি বলবো, তদন্ত করছে সেই ঘটনাগুলোর, এবং লাস্টে কি পাওয়া যাচ্ছে তদন্ত থেকে, সেটাও খুব টুইস্টেড। এই ধরনের এইটা নিয়ে এই উপন্যাসটা। সুতরাং আমি বলবো যে ইন্দ্রনীল সান্যালের লেখা যদি আপনারা কেউ পড়তে চান, ভালো থ্রিলার যদি কেউ পড়তে চান, অবশ্যই এই বইটা কিনে পড়ুন। অসাধারণ একটা বই, আমি বলবো মাস্ট রিড যারা থ্রিলার পড়ে তাদের জন্য, এবং পড়তে শুরু করলে ছাড়তে পারবেন না, এত ভালো থ্রিলারগুলো। খুব ভালো লেখেন ইন্দ্রনীল সান্যাল, স্পেশালি মেডিকেল থ্রিলার নিয়েই ওনার কাজ বা লেখালেখি বেশি। কিন্তু আমার অসাধারণ লেগেছে, প্লিজ এটা পড়ে দেখুন, এই বইটা অসাধারণ বই, এটা মাস্ট রিড আমি বলবো। এবং এর প্রচ্ছদটা বেশ ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং ইন দ্য সেন্স অফ রেডের কতগুলো শেড আছে দেখুন, 1 2 3 4 4 শেডস অফ রেড। তো এইগুলোর মধ্যে কোথাও একটা ওই মেডিকেল থ্রিলার বা মেডিকেল এবং থ্রিল দুটোই একটা মানে একটা সিম্বল রয়েছে, কালার সিম্বল টাইপের। তারপর বেশ ভালো লেগেছে বইটা, আনন্দর বই নিয়ে সেই সব নিয়ে কোনো কথা আলাদা করে বলার কিছু নেই, প্লিজ পড়ে দেখুন, এটা আমি বলবো মাস্ট। তো এইবার আমি এই কটা বই পড়েছি উইকেন্ডে, টোটাল এই 5টা বই, এবং ওই বইটার মধ্যে ইন্দ্রনীল সান্যালের বইটার মধ্যে 3টে উপন্যাস রয়েছে। তো এই টোটাল 8টা উপন্যাস আমি অ্যাকচুয়ালি 4টে আর 3টে 7টা উপন্যাস অ্যাকচুয়ালি আমি কমপ্লিট করেছি এই উইকেন্ডে। আমার বেশ ভালো লেগেছে। প্লিজ আপনারা জানাবেন যে আপনাদের কোন বইটা পড়ার ইচ্ছে থাকলো এর মধ্যে থেকে, এবং কোন কোন বই অলরেডি আপনারা পড়ে ফেলেছেন এই লিস্টে থেকে, আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার প্রচুর বই অর্ডার দিয়েছি পুজোর কেনাকাটা উপলক্ষে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি খুব শিগগিরই। ততক্ষণের জন্য সায়নারা, আপনারা খুব ভালো থাকুন এবং প্রচুর প্রচুর বই পড়ুন।